ইটাহার হাই স্কুল এইচএস এটা 201 পেজে সলভ করব। ক্লাস 8-এর সকল ছাত্রছাত্রীদের বলছি ভিডিওটা ভালো করে দেখবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের শুভ কামনা জানিয়ে আজকে আমি জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান এই পোর্শনটা অর্থাৎ ইটাহার হাই স্কুলের এই পোর্শনটা পুরো সলভ করব। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন, জলের বাষ্পীভবনের লিনতাপ। অপশান এ আছে 80 ক্যালোরি পার গ্রাম, অপশান বি আছে 180 ক্যালোরি পার গ্রাম, অপশান সি আছে 100 ক্যালোরি পার গ্রাম, অপশান ডি আছে 537 ক্যালোরি পার গ্রাম। এটা তোমরা পাবে, দেখবে 537 ক্যালোরি পার গ্রাম, এটা হবে 537 ক্যালোরি পার গ্রাম। এটা তোমরা দেখতে পাবে বা মনে রাখবে। বিভব প্রভেদের একক, অপশান এ কুলম, অপশান বি অ্যাম্পিয়ার, অপশান সি ওয়াট, অপশান ডি ভোল্ট। বিভব প্রভেদ একক কিন্তু তোমরা ভোল্ট জানবে, কারণ কুলম এগুলো সবই কিন্তু এসআই পদ্ধতির একক উল্লেখ করছে। কুলম হলো আধানের একক, অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহ মাত্রার একক, ওয়াট আমরা বলবো ক্ষমতার একক, আর ভোল্ট হলো বিভব প্রভেদের একক। এগুলো কিন্তু সব এসআই একক উল্লেখ করছে, তাহলে এখানে অ্যান্সারটা হবে ভোল্ট। তাহলে 3 নম্বর প্রশ্ন, একলিটেস্য হলো অপশান এ তুঁতে, অপশান বি খাদ্য লবণ, অপশান সি চিনি, অপশান ডি নিশাদল। তাহলে তড়িৎ অবিশ্লেষ্য এখানে চিনি হবে, অপশান সি। 4-এরটা, একটি খারিফ ফসলের উদাহরণ হলো তুলো, গম, সর্ষে, কোনোটিই নয়। খারিফ ফসলের উদাহরণ আমরা কি বলবো? অবশ্যই অপশান এ তুলো বলবো। মাছের প্রজননে কোন গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয়? অপশান এ থাইরয়েড, অপশান বি পিটুইটারি, অপশান সি অ্যাড্রিনালিন, অপশান ডি অগ্নাশয়। তাহলে মনে রাখতে হবে এটা হলো অপশান বি হবে পিটুইটারি। তাহলে পিটুইটারি গ্রন্থি অর্থাৎ মাছের প্রজননে কোন গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয়? এটা আমরা লিখব পিটুইটারি। তারপরে আমরা চলে আসছি 6-এরটা, প্রদত্ত কোনটি ডেঙ্গি রোগের লক্ষণ? 1 নম্বর অপশান আছে অপশান এ যেটা চোখের পিছনে ব্যথা, অপশান বি আছে চামড়ায় ফুসকুড়ি, অপশান সি আছে অনুচক্রিকার সংখ্যা হ্রাস, অপশান ডি আছে সবকটি। এখানে হবে তাহলে ডেঙ্গি রোগের লক্ষণ কিন্তু চোখের পেছনে ব্যথা, চামড়ার ফুসকুড়ি, অনুচক্রের সংখ্যা হ্রাস, সবকটি হবে। তাহলে এটা অপশান ডি সবকটি হবে। 7 নম্বর, প্রদত্ত কোনটি তাপের কুপরিবাহী? তামা, অ্যালুমিনিয়াম, স্টিল, প্লাস্টিক। তাহলে তামা, অ্যালুমিনিয়াম, স্টিল এগুলো হলো সুপরিবাহী, তাহলে কুপরিবাহী আমরা অপশান ডি প্লাস্টিক বলবো। পারদের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, বি আছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, সি হলো 357 ডিগ্রি সেন্টিগ্রেড, ডি হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তোমরা সি হবে 357 ডিগ্রি সেন্টিগ্রেড। আসল মানে যদি অ্যাপ্রোপ্রিয়েট মানটা বলা হয় তাহলে 356.7 ডিগ্রি সেন্টিগ্রেড। 356 এটা মনে হয় আসল যে মানটা সেটা হলো 356.7 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই আমরা 357 বলবো। তারপরে 9-এরটা, Fe2+ থেকে Fe3+ প্লাস ইলেকট্রন, এটা দহন, জারণ, জারণ বিজারণ দুটোই। তাহলে এটা হলো আমরা কি বলবো? এটা অপশান বি বলবো, এটা জারণ বলবো। তাহলে এটা আমরা কোন প্রক্রিয়া বলবো? এটা জারণ বলবো। 10-এরটা, কোন রাসায়নিক বিক্রিয়ার কোনটা তাপগ্রাহী বিক্রিয়া? বিভিন্ন অপশান দেওয়া আছে, কোনটা তাপগ্রাহী বিক্রিয়া, তাপ লাগবে। দেখা যাচ্ছে এগুলো যেমন এইটা এখানে যে অপশানগুলো দেওয়া আছে এগুলো সব কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে একমাত্র
ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করা হয় তখন তাপ দিতে হবে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে যদি 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করা হয় তাহলে পোড়াচুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। পোড়াচুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, তাহলে এখানে তাপগ্রাহী তাহলে কী হবে, তাপ দিতে হচ্ছে কোনটা, অপশান সি হবে, ক্যালসিয়াম কার্বনেট থেকে CO প্লাস CO2, এটা মনে রাখতে হবে। এরপরে আমরা চলে যাব 2-এর দাগের এক একটা সত্য মিথ্যা। ম্যালেরিয়া কথার অর্থ হলো খারাপ বায়ু। ম্যালেরিয়া কথার অর্থ হলো খারাপ বায়ু, এটা অবশ্যই আমরা কি বলবো, সত্য বলবো। ম্যালেরিয়া কথার অর্থ হলো খারাপ বায়ু, এটা সত্য বলবো। কালাজ্বরের অপর নাম, কালাজ্বরের অপর নাম হলো আমরা কি বলবো, দমদম জ্বর। কালাজ্বরের অপর নাম আমরা কি বলবো, দমদম জ্বর। কালাজ্বরের অপর নাম আমরা বলবো দমদম জ্বর। তারপরে বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ ড্যাশের উপর নির্ভর করে। পরে আমরা জানি কিউ সমান MST, তাহলে বস্তুর উষ্ণতা বাড়াতে কার ওপর নির্ভর করবে, বস্তুর ভরের ওপর নির্ভর করবে, আপেক্ষিক তাপের ওপর নির্ভর করবে। তাহলে এটা কি দেখা যাচ্ছে, বস্তুর উষ্ণতা বাড়াতে তাপ নির্ভর করে, তাপটা কার ওপর নির্ভর করে, তাপটা নির্ভর করে এটা নির্ভর করে কার ওপরে, সেটা হলো M এর ওপর নির্ভর করবে, S এর ওপর নির্ভর করবে। আর উষ্ণতা বাড়াচ্ছে তাহলে বস্তুর ভর এবং আপেক্ষিক তাপের ওপর নির্ভর করবে। তারপরে আমরা চলে যাব, যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদেরকে আমরা কি বলবো, আমরা বলবো অনুঘটক বলবো। এটা বাড়ায়, শুধু বাড়ায়, তাহলে বাড়ালে সেটা হলো ধনাত্মক অনুঘটক, আর যারা কমায় তাকে বলে ঋণাত্মক অনুঘটক। আমরা একসঙ্গে লিখব, সেটা হলো অনুঘটক লিখব, অনুঘটক। তাহলে যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় বেগ বাড়ায় তাদেরকে আমরা কি বলবো, অনুঘটক বলবো। তারপরে জারক দ্রব্য সর্বদা অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়, এটা সত্য মিথ্যা বলতে বলছে। জারক দ্রব্য সর্বদা অন্যকে বিজারিত করে এবং নিজে জারিত হয়, তাহলে অন্যকে জারিত করে, জারক দ্রব্য সবসময় অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয়, তো এটা অবশ্যই আমরা কি বলবো, মিথ্যা বলবো, মিথ্যা। দুটো অজৈব সারের উদাহরণ দিতে বলছে, মনে রাখবে দুটো অজৈব সারের উদাহরণ, সেটা হলো একটা হলো ইউরিয়া, যার সংকেত হলো CONH2 অ্যামোনিয়াম সালফেট, একটা হলো অ্যামোনিয়াম সালফেট NH4 অ্যামোনিয়াম সালফেট, আর একটা হলো ইউরিয়া CONH2, এটা ইউরিয়া। মনে রাখবে ইউরিয়া রাসায়নিক নাম কার্বামাইড, ইউরিয়া রাসায়নিক নাম কি, কার্বামাইড। এটা এক্সট্রা তোমার জানার জন্য লিখে রাখলাম বা বলে দিলাম যে ইউরিয়া রাসায়নিক নাম হলো কার্বামাইড। তারপরে আমরা চলে যাচ্ছি 3-এর একটা, গ্যালভানাইজেশন কাকে বলে। এটা আমরা এইমাত্র শিখলাম যে লোহার ওপরে জিঙ্কের প্রলেপ দেওয়াকে আমরা কি বলবো, গ্যালভানাইজেশন বলবো। ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল, সেটা 3-এর 2-এ দেখবে উত্তরটা করা আছে, সেটা দেখে নেবে। অথবা প্রশ্ন হলো লোহার মোর্চে আটকাতে 2টি উপায় উল্লেখ করতে বলছে। এক নম্বর হলো লোহার গায়ে আলকাতরা তেল রং লাগালে মরচে পড়বে না, তাই লোহার গায়ে আলকাতরা বা তেল রং লাগালে মরচে পড়বে না। 2 নম্বর পয়েন্ট হলো যে লোহার ওপর নিকেল বা ক্রোমিয়াম এর প্রলেপ দিলে মরচে পড়বে না। আর 3 নম্বর পয়েন্ট হলো গ্যালভানাইজ লোহা ব্যবহার করতে হবে, ব্যবহার করলে মরচে পড়বে না। তাহলে 3টে পয়েন্ট খুব ভালো করে তোমরা কিন্তু মনে রাখবে। তারপরটা CuO প্লাস H2 সমান Cu প্লাস H2O, এটা জারক দ্রব্য বিজারক দ্রব্য চিহ্নিত করতে বলছে। দেখো এখানে সুন্দর করে করা আছে, তাহলে CuO, এখান থেকে Cu হচ্ছে, তাহলে অক্সিজেন ত্যাগ করছে, তাহলে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। H2 থেকে H2O সৃষ্টি হচ্ছে,
অর্থাৎ অক্সিজেন গ্রহণ করছে, তাহলে এটা জারণ হচ্ছে। তাহলে H2 থেকে অক্সিজেন গ্রহণ করছে, H2 হচ্ছে, তাহলে জারণ হচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে বিজারণ, এটা জারণ। তাহলে জারক পদার্থ আমরা কি বলবো? CuO বলবো। তাহলে এটা হলো জারক পদার্থ। আর বিজারক পদার্থ হলো হাইড্রোজেন বা H2 বলবো। এরপরে আমরা চলে যাব 3 প্রশ্নটা, স্ফুটন কাকে বলে? স্ফুটন দেখো, একটি নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে তরলের একটি নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে কোনো তরল পদার্থের সমগ্র অংশ থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে আমরা কি বলবো? স্ফুটন বলবো। তাহলে একটি নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে তরল পদার্থের সমগ্র অংশ থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে আমরা কি বলবো? স্ফুটন বলবো। সংজ্ঞাটা শেখা গেল। তারপর অথবা প্রশ্ন দেখে নাও যে গরমকালে ঘামে ভেজা শরীর হাওয়ার সামনে দাঁড়ালে আরাম লাগে কেন? দেখে নাও উত্তরটা। গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে ঘাম বাষ্পীভূত হয়। ঘামটা বাষ্পীভূত হলো, এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ শরীর থেকে সংগ্রহ করে। তাহলে শরীর থেকে সংগ্রহ করার জন্য শরীর শীতল হয়। তাহলে গরমকালে ঘামে ভেজা শরীর যদি হাওয়ার সামনে দাঁড়ানো যায় তাহলে ঘামটা বাষ্পীভূত হবে। ঘামটা বাষ্পীভূত হওয়ার জন্য লিন তাপ কোথা থেকে সংগ্রহ করে? শরীর থেকে আমাদের দেহ থেকে সংগ্রহ করবে, শরীর থেকে সংগ্রহ করবে। সেই জন্যে আমাদের শরীরটা শীতল হয়। তারপরে প্রশ্ন আছে মৌমাছির জীবনচক্রের ধাপগুলো কী কী? মৌমাছির জীবনচক্রের ধাপগুলি তোমরা দেখে নেবে, এটা তোমরা দেখে নেবে বার্লো গার্লস হাই স্কুল। এই উত্তরটা তোমরা দেখতে পারো, 2-2 আছে। তাহলে বার্লো গার্লস হাই স্কুল, এই স্কুলের 2-2 যে প্রশ্নটা উত্তরটা বলেছিলাম সে একই উত্তর হবে, মৌমাছির জীবনচক্রের যে ধাপগুলো। তারপরে এর অথবার একটা প্রশ্ন আছে, ব্রয়লার পালনে ডিপ লিটার পদ্ধতি আলোচনা করতে বলছে। ব্রয়লার পালনে ডিপ লিটার পদ্ধতি আলোচনা করতে বলছে। আমরা এটা 226 পেজ। তাহলে 226 পেজ তোমাদের যে বই আছে তোমরা দেখবে, 226 পেজে এখানে তোমরা দেখতে পাবে ডিপ লিটার পদ্ধতি। ডিপ লিটার পদ্ধতি এখানে কি বলা আছে? তা লিটার তৈরির ঘর আলো বাতাসযুক্ত হওয়া প্রয়োজন। ঘরের মেঝেতে লিটার তৈরির আগে চুন ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে জীবাণুমুক্ত করতে হয়। এরপর পরিষ্কার এবং শুকনো মেঝেতে বিছানো হয়। এরপর ধরে নেওয়া যাক লিটার কি? লিটার বলতে যে ছোট ছোট কাটা খড়, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলোবীজ আর যবের তুষ, ভুট্টা, আমের খোসা ইত্যাদি ঘরের মেঝেতে জীবের জন্য শয্যা তৈরি করা হয় তাকে লিটার বলা হয়। তাহলে এবারে প্রথমে কাঠের গুঁড়ো ছড়িয়ে তার ওপর খড় বিছানো হয়। এরপর অন্যান্য জিনিসগুলো বিছিয়ে 10 থেকে 15 সেন্টিমিটার পুরু লিটার তৈরি করা হয়। মুরগিরা থাকতে আরম্ভ করলে ওই লিটারে মুরগির মল ভালোভাবে মিশে গেলে পুরাতন লিটারগুলি ওপর থেকে নতুন করে 5 সেন্টিমিটার পুরু লিটার পাতা হয়। এরপরে মোটামুটি 20 সেন্টিমিটার পুরু স্থায়ী লিটার তৈরি করা হয়। এবার ডিপ লিটার ঘরের দেয়ালের বাইরে খাবার আর জলের পাত্র এমনভাবে রাখা হয় যাতে মুরগির ঘরের ভেতর থেকে শিকের ফাঁক দিয়ে মাথা গলিয়ে খাবার এবং অন্যান্য জল খেতে পারে। এই দেয়ালে আবার ডিম পাড়ার জন্য বাসা বসানো থাকে, মুরগিরা ওই বাসায় ডিম পাড়ে। তাহলে আমরা তোমাদের যে বই আছে 226-227 পেজে দেখবে ডিপ লিটার পদ্ধতি নিয়ে আলোচনা করা আছে। এটা ভালো করে তোমরা দেখে নেবে, পড়ে নেবে। পাঁচ নম্বর প্রশ্ন আছে হেপাটাইটিস কি জাতীয় মারণ রোগ? বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়? এটা দেখো যে হেপাটাইটিস
হলো ভাইরাস ঘটিত মারণ রোগ। তাহলে হেপাটাইটিস হলো ভাইরাস ঘটিত মারণ রোগ। আর 28শে জুলাই এটা হেপাটাইটিস দিবস হিসেবে পালন করা হয়। তাহলে হেপাটাইটিস হলো ভাইরাস ঘটিত মারণ রোগ। 28শে জুলাই হেপাটাইটিস দিবস হিসেবে পালন করা হয়। আজকে আমরা ইটাহার হাই স্কুল এইচএস পেজ নাম্বার 201 সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে এবং আমার যে বিভিন্ন ভিডিওগুলো আছে সেগুলো বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে। যারা আমার এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি।